স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে কলকাতা চত্বরে, বিশেষত বিমানবন্দর চত্বরে একটা অভাবনীয় প্ল্যান কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। কেন বলছি অভাবনীয়? কারণ এই সময় দাঁড়িয়ে এয়ারপোর্ট অথরিটি বিমানের অবতরণ উত্তরণ নিয়ম কানুন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে অভাবনীয় কায়দায় আরো একবার কলকাতার একাংশ উত্তপ্ত করার পরিস্থিতি চলছে, আর সাম্প্রদায়িক রং দেওয়ার প্রচেষ্টা চলছে, সেগুলো দেখলে অবাক হতে হয়। এই 2026-এ দাঁড়িয়েও আমরা এডুকেশন নিয়ে কথা বলতে পারছি না, আমরা হেলথ স্কিম নিয়ে কথা বলতে পারছি না চেয়েও, আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে পারছি না চেয়েও আমাদের কথা বলতে হচ্ছে মন্দির মসজিদ নিয়ে। কেন? তাহলে মানুষ ভোটটা কেন দিলেন? সরকার কেন বদলালেন? নতুন সরকার এসে একের পর এক কর্মসূচি কেন ঘোষণা করছে? একের পর এক প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে? একের পর এক সমস্ত বড় বড় কোম্পানির সঙ্গে মিটিং কেন হচ্ছে? আমরা স্বপ্ন দেখেছিলাম পশ্চিমবঙ্গকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু অভাবনীয় এই জন্য বললাম যে আপনার ভাবনার বাইরে, ধারণার বাইরে যে একাংশের মানুষজন, একাংশ তাদের ভাবনা চিন্তা আচার আচরণ ব্যবহার এমন সাম্প্রদায়িকতার ফাঁসে বন্দী হয়ে রয়েছে যে না তারা নিজেরা এগোবেন, না তো তারা আমাদেরকে এগোতে দেবেন। তারা কারা, কেন, কি বৃত্তান্ত বলবো আজকের সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আচ্ছা বলুন তো, একটা রাজ্য যদি সব দিক থেকে উন্নতির শিখরে পৌঁছতে চায়, যদি সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার একটা সুন্দর মহরত তৈরি হয়, সুন্দর একটা সুযোগ তৈরি হয়, যদি সেখানে বড় বিশ্ববিদ্যালয় তৈরির সুন্দর সুযোগ তৈরি হয়, যদি সেখানে দেশ বিদেশ থেকে পর্যটকের আগমন তার সম্ভাবনা তৈরি হয়, তার জন্য কি সব থেকে আগে দরকার? সব থেকে আগে দরকার যোগাযোগ। ঠিক ধরেছেন, যোগাযোগ ব্যবস্থা। কত দ্রুত সেখানে কোন কোন প্রান্ত থেকে, বিশ্বের কোন কোন প্রান্ত থেকে মানুষ এসে পৌঁছতে পারবেন আমার আপনার রাজ্যে। আর রাজ্যের রাজধানী কোথায়? কলকাতা। আর কলকাতায় এই মুহূর্তে সব থেকে দ্রুততম পৌঁছানোর রাস্তা কি? কলকাতা বিমানবন্দর। কে না চায়? এর আগেও কলকাতা থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল, কারণ লোক পাওয়া যেত না। লুফথানসা নামে এক ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল কয়েকদিন চালানোর পর। আজকে কলকাতা এবং পশ্চিমবঙ্গ যদি আন্তর্জাতিক স্তরে একটা এমন জায়গায় পৌঁছতে চায়, তাহলে সেখান থেকে সেখানকার মানুষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত সুদৃঢ় হতে হবে এবং মসৃণ হতে হবে। আপনারা জানেন নিশ্চয়ই, সাম্প্রতিক সময় টলিউডের অন্যতম নাম এবং গোটা দেশে গোটা বিশ্বে অত্যন্ত বিতর্কিত চর্চিত নাম, যার নাম সানি লিওন। সেই সানি লিওনই সম্প্রতি মন্দারমণিতে একটা লোকেশন দেয়, তিনি মন্দারমণিতে রয়েছেন এবং তারপর থেকে গোটা বিশ্বের মানুষজন মন্দারমণিটা কোথায়, কোথায় সেই সমুদ্র সৈকত, তা গুগলের মাধ্যমে সার্চ করা শুরু করে দিয়েছে। এবার ভাবুন, কেউ যদি জার্মানি থেকে বা লন্ডন থেকে বা কেউ ফ্রান্স থেকে বা ইটালি থেকে আমাদের মন্দারমণিতে আসতে চান, তাহলে তিনি কোন বিমানবন্দরে অবতরণ করবেন? কিভাবে তিনি পৌঁছবেন? মন্দারমণির সি বিচে বা তাজপুরে কিভাবে পৌঁছবেন? উপায় একটাই, তাকে এসে নামতে হবে কলকাতা এয়ারপোর্টে। কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ হবে
অবতরণ করার পর তারপর তিনি বাই রোড পৌঁছতে পারেন মেদিনীপুর। আমি এটা গল্পটা এমনি বললাম এই কারণে যে আমরা যখন এগোনোর কথা ভাবছি, আমরা যখন আন্তর্জাতিক হওয়ার কথা ভাবছি, শুধুমাত্র ওই মুখে মুখে কলকাতাকে লন্ডন বানানো নয়, আর রাস্তায় এক কোমর জলে দাঁড়িয়ে কলকাতা ভেনিস হয়ে গেল ভাই, এই সমস্ত খেদোক্তি নয়। যখন আমরা সিরিয়াসলি ভাবছি যে আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য লাস্ট 5 বছর ধরে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্ষেত্রের মানুষ, সাংবাদিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকা, এমনকি পুলিশ প্রশাসনের একাংশ, তারা প্রত্যেকে তাদের মতামত জানিয়েছেন যে আমরা পরিবর্তন চাইছি, আমরা নতুন বাংলা চাইছি। তারা যখন কলকাতাকে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিতে চাইছেন, এগিয়ে নিয়ে যেতে চাইছেন, ঠিক সেই সময় কারা বলুন তো যারা এখনো সাম্প্রদায়িক তাস চালতে চায়, সাম্প্রদায়িক কার্ড চালতে চায়? কারা এখনো এই পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলিম করতে চায়? হিন্দু মুসলিম তো করা হচ্ছে না কোথাও। কোন প্রকল্প নিয়ে হিন্দু মুসলিম করা হয়েছে? না। কোন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হিন্দু মুসলিম করা হয়েছে? না। কোন উৎসবের ক্ষেত্রে হিন্দু মুসলিম করা হয়েছে? হিন্দুদের উৎসব চলবে, মুসলিমদের উৎসব আটকে দেওয়া হবে। মহরম আটকে গেছে? উত্তর না। ঈদ আটকেছে? উত্তর না। তাহলে সবকিছু যখন ঠিকঠাক চলতে পারে, তাহলে কাদের সমস্যা হচ্ছে? কারা সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে? কারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে? কারা পশ্চিমবঙ্গের বুকে আবারও হিন্দু মুসলিম করতে চাইছে? তারা কারা জানা খুব জরুরি। আর সেই জন্যই আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রথম যে ব্রেকিং নিউজ, তা দিয়ে শুরু করছি আজকের খবর। তা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী যাবতীয় দাঙ্গার উস্কানি দাতা, দিনের পর দিন যিনি ওয়াকফ থেকে, সিএ থেকে, এনআরসি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সবসময় চেয়েছেন পশ্চিমবঙ্গের বুকে একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন? এয়ারপোর্ট চত্বরে একটা মসজিদ ছিল 100 বছরেরও বেশি সময় ধরে। অনৈতিকভাবে, এটা পুরো বিষয়টা হচ্ছে অনৈতিক, কারণ হচ্ছে এয়ারপোর্ট চত্বরে হয়তো তখন অত বেশি বিমান বা উড়ান ওঠানামা করতো না, সেই সময় সমস্যা হয়নি, কিন্তু এখন সমস্যা হচ্ছে, বিগত কয়েক বছর ধরেই সমস্যা হচ্ছে। এবং তার জন্য এয়ারপোর্ট অথরিটি এবার ঠিক করেছে তারা কড়া পদক্ষেপ নেবে। কিন্তু এই ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে নতুন করে এই ঘটনার মধ্যে উন্নয়ন, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এয়ারপোর্ট অথরিটি, বিমান পরিষেবা, এই কোনো কিছু নিয়ে কথা না বলে সোজাসুজি ব্যাপারটাকে হিন্দু মুসলিম জায়গায় নিয়ে চলে গেলেন কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? আজকে প্রথম ব্রেকিং নিউজ। সিদ্দিকুল্লাহ চৌধুরী নামাজ পড়া নিয়ে আবারও উস্কানি দেওয়া শুরু করলেন। কলকাতা বিমানবন্দরে রানওয়েতে নামাজের নিষেধাজ্ঞা জারি করা হয়, মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলছেন যে যেহেতু সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাই তিনি সেখানে 1 কোটি লোক নিয়ে নাকি যাবেন, বাঁকড়া মসজিদে তিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনি নামাজ পড়বেন, এমন হুমকি তিনি দিচ্ছেন। আজকে রথ, আগামীকাল শুক্রবার, জুম্মাবার, সেই দিন নাকি তিনি জোর করে নামাজ পড়বেন, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন। গাজোয়ার এই হুঁশিয়ারি প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এবং বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করতে কি চান সিদ্দিকুল্লাহ? সিদ্দিকুল্লাহ চাইছেন যে আরো একবার দাঙ্গা লাগাতে। সিদ্দিকুল্লাহ চাইছেন এখানে অস্থির পরিস্থিতি তৈরি করতে, হিন্দু মুসলিম তাস খেলতে। কি চাইছেন সিদ্দিকুল্লাহ? সিদ্দিকুল্লাহ কি বলছেন একবার শোনাবো। बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की, ये बैग पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले। और इसमें कोई प्रदर्शन नहीं हो। हम लोग सुबह की नमाज कल 11:30 बजे गेट पर जाएंगे। मोहल्ले का आदमी, बंगाल का कोई आदमी नहीं हो। आप मीडिया नहीं जाएंगे, कोई मीडिया कर ले, किसी को जो रोक देंगे। हम लोग जाएंगे नमाज। नोटिस देने में क्या परेशानी, बातचीत करने में क्या परेशानी?
गुंडागर्दी इसलिए है, हम पर वार करने की कोशिश हुई है। ওলে বাবা, হাউ সুইট। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে আমরা যাব, এত এত লোক নিয়ে যাব, 1 কোটি নাকি মুসলিম নিয়ে যাব, সেখানে গিয়ে সেখানে নামাজ পড়বো, আমরা দেখবো আমরা আমাদেরকে কে আটকায়। এবং তারপর তিনি কি বলছেন, কোনো মিডিয়া কিন্তু অ্যালাউড নয়। মিডিয়া কি আপনার কথায় উঠবে বসবে নাকি সিদ্দিকুল্লাহ সাহেব? আপনি কি মিডিয়ার মাসিহা, মিডিয়ার বাবা হয়েছেন? আপনি মিডিয়ার বাবা, নিউজ চ্যানেলের বাবা। আপনি ঠিক করে দেবেন যে সাংবাদিকরা কোথায় যাবে কোথায় যাবে না, সাংবাদিকরা কোথায় রিপোর্ট করবে কোথায় রিপোর্ট করবে না। আপনি ঠিক করে দেবেন কোথায় ক্যামেরা অন থাকবে কোথায় ক্যামেরা অন থাকবে না। আপনি কে হরিদাস পাল? হু আর ইউ? আপনি আমাদের লজ্জা যে আপনি আমাদের সরকারের গ্রন্থাগার মন্ত্রী ছিলেন। গ্রন্থাগার কটা বই পড়েছেন মশাই? সারা জীবনে কটা বই পড়েছিলেন? কি অবদান রেখেছিলেন? গ্রন্থাগার মন্ত্রী হয়ে লাইব্রেরিগুলোর কি হাল করেছিলেন? লজ্জা আপনি, বাঙালির লজ্জা, শিক্ষিত বাঙালির লজ্জা। আর আপনি এখন উস্কানিমূলক বার্তা দিয়ে মানুষ উস্কে এখন আপনি একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছেন। আসলে সমস্যা হয়ে গেছে কোথাও। একটা মুষ্টিমেয় গোষ্ঠী, একটা মুষ্টিমেয় শ্রেণী, তাদের সমস্যা হয়ে গেছে। বিজেপি সরকার এসে গেছে আর মুসলিমরা সাধু সাধু বলছে। এটা কি চলছে? মুসলিম ভাইরা খুশি, মুসলিম বোনেরা খুশ, মুসলিম দিদি বৌদিরা তারা খুশি, হাতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। সমস্যা হয়ে গেছে। তাই যে কোনো ঘটনা, বারুইপুরে একটা বাচ্চা মেয়ের নারকীয় পরিণতি হোক বা এয়ারপোর্ট অথরিটির দীর্ঘদিনের ব্যর্থতা হোক, যে কোনো ঘটনাকে সামনে নিয়ে তারা চাইছে এই মুহূর্তে সাম্প্রদায়িক তাস চালতে। এটা হচ্ছে মোদ্দা কথা। কি বলছেন সিদ্দিকুল্লাহ? বলছেন বাংলার 1 কোটি মুসলমানের কাছে নাকি তিনি আবেদন করছেন, হাতে নাকি কালো ব্যাচ পরে তারা নামাজ পড়তে যাবে। নামাজ পড়তে যাবে নাকি কোনো অশান্তি পাকাতে যাবে? যেখানে এয়ারপোর্ট অথরিটির বিষয় রয়েছে, যেখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয় রয়েছে, যেখানে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির বিষয় রয়েছে, সেইখানে হঠাৎ করে শুধুমাত্র আমরা মুসলিমরা চলো আমরা আলাদা হয়ে যাই, আমরা কিছু পড়ে দেখাই। তিনি বলছেন আমাদের কাছে কাগজ আছে, অনুমতি আছে, সকাল 11:30টায় যাব, কোনো মিডিয়া যেন না যায়। মিডিয়া সিদ্দিকুল্লাহর কথায় উঠবে বসবে নাকি? সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ঠিক করে দেবে মিডিয়া কোথায় যাবে, কোথায় ক্যামেরা অন করবে, কোথায় বুম অন করবে, কোথায় মিডিয়া পৌঁছবে, সিদ্দিকুল্লাহরা নাকি ঠিক করে দেবে আজ। শুধুমাত্র তাই নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী আরো অনেক কিছু বলেছেন। কি বলছেন তিনি? তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন যে আমরা নামাজ পড়বো, এটা নাকি আমাদের অধিকার। আরে ভাই, গোটা পশ্চিমবঙ্গে 1000 খানেক মসজিদ রয়েছে, কেউ কোথাও কোনোদিনও নামাজ পড়তে বারণ করেনি। উল্টে ঈদের জন্য গোটা ব্রিগেড সাজিয়ে দেওয়া হয়েছিল। উনি বলছেন আমাদের অধিকার, কোনো জলসা হবে না কিন্তু নামাজ পড়া হবে। মানে যেখানে এয়ারপোর্ট অথরিটি বলছে স্ট্রাকচারাল রিজন রয়েছে, সিকিউরিটি রিজন রয়েছে, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যে তিনি ঠিক করছেন কি করতে হবে কি করতে হবে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শোনাবো আর তারপর শোনাবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শোনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার উত্তরে কি জানিয়েছেন শুনুন। हम नमाज पढ़ेंगे, दुआ करेंगे, ये हमारा अधिकार है। हम नमाज टोपी पहन के जा सकते हैं, अब सिर्फ ये लगा के जाएंगे। झगड़ा किसका? ठीक, ना कोई विरोध होगा ना जलसा होगा, कोई क्या होगा नहीं होगा। উনি কে আমি জানতে চাই। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই।
মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। শুভেন্দু অধিকারী বলছেন যে চীন বাংলাদেশ সমস্ত কাছে রয়েছে, এভাবে খুলে রাখা যায় না, সিকিউরিটি ইস্যু রয়েছে। উনিও বলছেন যে আমরা তো বারণ করিনি, আমরা তো ধর্ম পালনে কোনো বারণ করিনি, মহরম তো হচ্ছে, সবকিছু তো হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? নিজের ধর্ম নিজে পালন করুন, অন্যের কানে ফু দেবেন না, বলছেন শুভেন্দু অধিকারী। একটু ঝট করে দেখে নেব যে রানওয়েতে নামাজে কেন না, কোথায় সমস্যাটা হয়েছিল, কি চলছিল। তবে তার আগে একবার আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষক কাশেম আলী, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, রয়েছেন আরেকজন রাজনৈতিক কর্মী সৌরভ প্রিয় দত্ত। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই যে রানওয়ের 165 মিটারের মধ্যে মসজিদের ক্ষেত্রে কেন না বলা হয়েছিল। রানওয়ের 165 মিটারের মধ্যে মসজিদটি ছিল এবং মসজিদটি এমন নয় কি নতুন করে গজিয়েছে, মসজিদটি দীর্ঘদিনের 100 বছরেরও বেশি পুরনো এই মসজিদ। এবং আন্তর্জাতিক বিমান নিরাপত্তা লঙ্ঘন করা হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে এই মসজিদের কারণে। কারণ যদিও সেখানে নিরাপত্তা মেনে আধার কার্ড জমা করে সেখানে অনুমতি দেওয়া হয় নামাজ পাঠের, তারপরেও রানওয়েতে বসে নামাজ পাঠটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে, আন্তর্জাতিক বিমানের নিরাপত্তার ক্ষেত্রে। আমি আবারও বলি, আন্তর্জাতিক বিমানের নিরাপত্তার ক্ষেত্রে রানওয়ে থেকে 240 মিটার নিরাপদ দূরত্ব প্রয়োজন এবং এই দূরত্ব না হলে হোয়াইট বডি বিমান অবতরণে সমস্যা হয়। হোয়াইট বডি বিমান অর্থাৎ যেগুলো বড় বিমান, হোয়াইট বডি, চওড়া বডি, এবং যেগুলো সাধারণত আন্তর্জাতিক বিমান যেগুলো হয়, সেই আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে তার অবতরণের ক্ষেত্রে সমস্যা হয়, নেভিগেশন ব্যবস্থায় বাধা তৈরি হয় এবং সেই জন্য কিন্তু এটাকে সরিয়ে নিতে বলা হয়েছে। আপাততভাবেই সেখানে নামাজ পাঠ বন্ধ করা হয়েছে এবং সেটাকে সিল করে দেওয়ার ভাবনা চিন্তা চলছে এবং তারপর সেটাকে অন্যত্র হয়তো স্থানান্তরিত করে দেওয়া হবে। আমার প্রশ্ন, গোটা পশ্চিমবঙ্গে সমস্ত প্রান্তে কোথাও কোনো সমস্যা নেই, বিমানের প্রপার্টিতে এয়ারপোর্ট অথরিটি বলছে রানওয়ের ওপর এভাবে দিনের পর দিন মসজিদ থাকা এবং নামাজ পাঠটা তারা অ্যালাউ করতে পারছেন না, এখন সমস্যা হচ্ছে। তাহলে এই একটা ইস্যুকে কেন্দ্র করে আবারও সেই হিন্দু মুসলিম তাস চালা, আবারও সেই সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া, এটার কি মানে? কারা করছেন? কেনই বা করছেন? কেনই বা এত উদ্গ্রীব হয়ে উঠেছেন যে বিজেপির আমলে একটা কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না, মুসলিমরা এত খুশি খুশি, মুসলিম মহিলারাও খুশি হয়ে গেছেন? এটা কি হচ্ছে ভাই? আর হাওয়া গরম করতে হবে তো, 12ই পূর্ণি থেকে একটা হাওয়া গরম করা গেল না, তাহলে এবার নতুন কিছু চাইতো। তাই সিদ্দিকুল্লাহরা ময়দানে নেমে পড়েছেন। আমি শুরু করব, আমি তার আগে কাসেম আলীকে দিয়ে শুরু করি। কাসেম বাবু জানি না তিনি জেনেছেন কিনা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে একটা খবর, মজার খবর, যে গোটা পৃথিবীর অন্যতম একটি বিতর্কিত এবং খুব ফেমাস মহিলা চরিত্র সানি লিওনি, তিনি নাকি মন্দারমণিতে এসেছেন শুটিং করার জন্য এবং তিনি নাকি সেখানে লোকেশন মানে ফেসবুকে তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি আপলোড করেছেন যে তিনি মন্দারমণিতে রয়েছেন। তারপর থেকে গোটা বিশ্বের লোক খুঁজছে গুগলে গিয়ে মন্দারমণি কোথায়, মন্দারমণি কোথায়। যদি আমরা মন্দারমণি যেতে চাই তাহলে কিভাবে যাব? পাবলিক সেখানে ভিড় জমানো শুরু করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো চাইছি যে আমাদের রাজ্যে বড় ইন্ডাস্ট্রি আসুক, বড় পর্যটন আসুক, বিদেশ থেকে লোক আসুক, বিদেশি পর্যটক বন্ধ হয়ে গিয়েছে এবং বড় ইন্ডাস্ট্রি আসুক এবং যাতায়াত আরো মসৃণ হোক, যোগাযোগ ছাড়া এগুলো সম্ভব নয়। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিমানের অবতরণের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গে আর কোথাও কোনো অসুবিধা না হলেও ওই পার্টিকুলার একটাই মসজিদ, সেইখানেই মনে হয় যে আপনাদের সম্প্রদায়ের মানুষকে ওখানেই যেতে হবে, ওখানেই গিয়ে ভিড় বাড়াতে হবে, 1 লাখ 1 কোটি মানুষ নিয়ে পৌঁছতে হবে। এটাকে আপনি কি হিসেবে দেখছেন? আজকের এমন একটা বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনায় বসতে হবে, এটা আমার কাছে অত্যন্ত কল্পনাতীত। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী, এই দেশীয় মুসলমান, তারা যেমন গোটা বিশ্বের ইসলামকে সামনে রেখে, আমরা যেমন প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতিকে সামনে রেখে আল্লাহর নির্দেশ এবং আদেশকে মান্যতা দিয়ে 5 ওয়াক্ত নামাজ, রোজা,
হজ জাকাত ইত্যাদি আমরা করি, স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে বাধ্যতামূলক। সেই জায়গায় দাঁড়িয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার একটা আয়াত নাজিল করেছেন, মানে কথা বলেছেন, তোমরা আল্লাহর উপরে রুজ্জু শক্তভাবে ধরো, মানে আল্লাহর উপরে তোমরা নির্ভরশীল হয়ে তার প্রতি আস্থাশীল হয়ে শক্ত করে ধরো। সূরা আল ইমরান 103 নম্বর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে দেশের অখণ্ডতা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং ঐক্যের বিকল্প কিছু নেই। দেশকে এবং দেশ মাতৃকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। আজকের সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো ধর্ম ব্যবসায়ী যারা উগ্র মৌলবাদ ধর্মান্ধতার ধর্মের চশমা পরে 15 বছর ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের সুখ ভোগ করেছে, ক্ষমতা হয়েছে, দাঁতে রক্ত জমে গেছে ক্ষমতার আস্বাদন পেতে পেতে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন কেন্দ্রের ওয়াকফ বোর্ডের আইন পাশ হয় দিদি, এই কলকাতায় বলেছিল কলকাতাকে টাইট দেবো, তারপরে জেলায় দেবো, একদম। রাজ্যকে টাইট দেবো, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ তো ধর্মের ধর্মের হ্যাঁ ধর্মের সিদ্দিকুল্লাহ চৌধুরীরা না থাকলে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা না থাকলে শামশেরগঞ্জ দিদি ধুলিয়ানে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কি এখনো জেলের বাইরে কেন? এটা তো সবথেকে বড় প্রশ্ন। আমার সরকারের কাছে প্রশ্ন, আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ছেড়ে কেন রেখেছেন? আমি মহামহিম মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি বলতে চাই, মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র চিত্তে অনুরোধ করব, হরগোবিন্দ দাস, চন্দন দাস যে খুন হয়েছিল শামশেরগঞ্জে, এর প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন জুগিয়েছিলেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোমরে বেড়ি পদে মানে জেল গারদের মধ্যে ঢোকানো উচিত। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী খায় না গায়ে মাখে, এ কি মুসলিমদের ঠিকা নিয়ে বসে আছে নাকি? না মুসলমানদের ছোলা খাইয়ে রেখেছে যে সিদ্দিকুল্লাহ যা কিছু বলবে তাই আমাদের মানতে হবে? আমরাও তো আছি, আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান, আমার সঙ্গে হাজার হাজার মানুষ আছে, তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়। আমার দেশের স্বার্থে আমার দিদি আজকে বলতে দিতে হবে, কখনোই না। আমার আল্লাহ বলেনি যেখানে দেশের স্বার্থে দশের স্বার্থে আমার প্রথম পরিচয় হওয়া উচিত আমি কাসেম আলী, এটা মুখ্য বিষয় নয়। আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, 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 তারপরে আমার নাম, তারপরে আমার ধর্ম। দেশ যদি সুরক্ষিত থাকে, দেশ যদি উন্নয়নের চরম শিখরে পৌঁছায়, আমি কাসেম আলী 1000টা মসজিদ করে নামাজ পড়তে পারবো। আমার মৃত্যুর পরে এই মাটিতে, এই বাংলায়, এই ভারতের কবরস্থ জানাজা আমার এখানেই পড়তে হবে, এখানেই আমার মৃত্যুবরণ করতে হবে। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যারা এই মসজিদকে সামনে রেখে মুসলমানদের চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, মুসলমানদের উস্কাচ্ছেন, আমি মনে করি এই সরকারের মাননীয় মহামহিম মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এবং যে ষড়যন্ত্রে লিপ্ত করার চেষ্টা করছেন, প্রথমে তাকে গ্রেপ্তার করা উচিত। দেশের স্বার্থে, দশের স্বার্থে আন্তর্জাতিক স্তরে যদি রানওয়ে তৈরি হয়, ওই মসজিদটি যদি সরে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, আমি কাসেম আলী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে থাকবো। রাজ্যের উন্নয়ন হোক, এয়ারপোর্টের উন্নয়ন হোক, আমাদের এয়ারপোর্টটা আধুনিকরণ হোক। মনে হচ্ছে যে হঠাৎ করে 1 কোটি মুসলিমকে জড়ো করা মানে পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মুসলমানদের ছোলা খাইয়ে রেখেছে নাকি? যে ওর কথায় 1 কোটি মুসলমান গায়ে মানে না? আপনি বলুন ধনেপাতার আবার ক্যাশ মোমো কিসের? সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে সামনে রেখে ব্যবসা করে খায়, ওর এত বড় অধিকার কে দিয়েছে? সৌরভপ্রিয়, আপনার কি মনে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীরা অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত? সরকারে বিজেপি এসছে, প্রথম বঙ্গে বিজেপি সরকার, অনেক কিছু কাজ চলছে, তার মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে যদি একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে একদম কেয়াওয়াত ব্যাপার হয়ে যাবে। আপনার কি মনে হয় এটার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? প্রথমত সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন সাংবাদিক সম্মেলন করে বলছে বা কোনোভাবে বলছে, তার পেছন দিকে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো ব্যানার নেই বা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। ফলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছে না বলছে, তৃণমূল নেতা বলছে, আপনাদের প্রাক্তন মন্ত্রী, গ্রন্থকার মন্ত্রী, গুণধর মন্ত্রী বলুন, সে তো এখনো বালিরচাটা তৃণমূলে যায়নি, সে তো তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে। তার দায় দায়িত্ব নেবেন না আপনি? প্লিজ 1 মিনিট প্লিজ, সৌরভটা শেষ করে নিন প্লিজ। না, আমি বলি কি সিদ্দিকুল্লাহ কিন্তু এখনো অফিশিয়ালি তৃণমূল কংগ্রেস ছাড়েননি। সোনালি শেষ করতে হবে, আপনি নিশ্চয়ই শেষ করবেন, বলুন। আমি এটা বলতে চাইছি, যারা তৃণমূল করছে, তৃণমূলের কেউ যদি কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করে, তার মানেই সেটা তৃণমূলের দোষ, তার নয়, সেটা তার ব্যক্তিগত। আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে মহান আল্লাহ
একদম ঠিক কথা। ঠিক তেমনি আমাদের কাছে যে ঈশ্বর, তারা কেউ বলে দেয়নি যে দেশের সুরক্ষার সঙ্গে বা ভারতবাসীর যে জীবন তাদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা। আমি প্রথমেই বলবো, এয়ারপোর্টে যে মসজিদ আছে, যদি এটা মনে হয় কর্তৃপক্ষের যে সেখানে দেশবাসীর সুরক্ষার সঙ্গে আপোষ করতে হচ্ছে বা সেখানে একটা বিমান অবতরণ বা ওঠার ক্ষেত্রে ভারতবাসীর জীবন হানি হতে পারে, সেই ক্ষেত্রে মসজিদ বা মন্দির কোনোটাই রাখা ঠিক হবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত বক্তব্য। সেখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সে ব্যক্তিগতভাবে 1 কোটি আনুক কি 5 কোটি আনবে কি না আনবে, আমি তার মুখপাত্র নেই, তার কথা বলবো না। কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটুকুনি বলতে পারি যে এই ধরনের কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো উস্কানি এই তৃণমূল কংগ্রেস কিন্তু আর মানবে না। সঙ্গে আরেকটা কথাও আমি বলে দেবো, আগে মেনেছে অনেক, মেনে মাসুল গুনেছে, এখন আর মানবে না। এরা অনেক বেশি বাড়াবাড়ি করেছে, সবাই করে। সেটা বলুন না। আচ্ছা, এবার সঙ্গে আমি এইটুকুনিও শুধু বলবো, ঠিক এইভাবে সারা ভারতবর্ষের বুকে আমি চাই শুভেন্দু অধিকারী এখন এসছেন, কাজ করছেন। উনি যেভাবে বললেন যে মুসলিমদেরকে নিয়ে হিন্দুদেরকে নিয়ে করবেন, আজকে সবে 2 মাস 2.5 মাস সরকার হয়েছে। আমি জানি, আমি আশা রাখি যে শুভেন্দু অধিকারী কাজ করতে পারবেন, কারণ তার পূর্ব অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থাকার সময় তার রয়েছে। শুধু এইটুকুনি আমি বলবো যে ভারতবর্ষের বুকে এরভাবে প্রতিষ্ঠিত হোক যে কোনো মন্দিরের জন্য কোনো মানুষের চোখের জল না পড়ে, কোনো মসজিদের জন্য কোনো মানুষের চোখের জল না পড়ে। যেভাবে রাম মন্দির তৈরি করার সময় কয়েক হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে তাদেরকে বেঘর করে দেওয়া হয়েছে, এই ধরনের কাজকর্ম যেন না হয়। ঘুরে ফিরে জল খাবে। আমি এটাই বলতে চাই যে কোনো ধর্মের জন্য কোনো মানুষের চোখের জল না পড়ে আর রাষ্ট্রীয় সুরক্ষা বিঘ্নিত না হয়। মন্দিরের আশেপাশে যত দোকান, আমার বক্তব্য হচ্ছে রাম মন্দিরের আশেপাশে যত পসরা দোকান আছে, মন্দিরের পুজো অর্চনার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিন্তু পশ্চিম বাংলায় সিদ্দিকুল্লাহ চৌধুরীরা হিন্দু মুসলমানের বাতাবরণকে শেষ করে আপনি একদম সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাতের সাথে যোগ আছে। নিজের রাজ্যের ক্ষেত্রে কি চলছে সেই নিয়ে আপনারা কথা বলতে গেলে অন্য রাজ্যে বারবার চলে যান। এটা আপনাদের পুরনো রোগ। আমার না, রাম মন্দির 100 বার 100 বার হনুমানজির মন্দির করেছি আমার এলাকাতে। অত সেই রামকে গালিগালাজ করে রাম বিরোধী চলে গেলেন। আপনি বসায় দাঁড়ান না কাশিমদা, অথচ সেই রামকে গালিগালাজ করে আপনারা ক্ষমতা থেকে চলে গেলেন। এখন আপনারা আপনার দল করেছে, আপনার দল নেত্রী করেছে, আপনার দল। এটা তো মজার কথা। তৃণমূল কংগ্রেস দলটা এখন আছে না নেই আমি জানি না, কিন্তু আপনাদের দলনেত্রী একটা সিস্টেম বানিয়ে গেছে যে দল যার যার, আর অপরাধ যার যার, দুর্নীতি যার যার। মুশকিল হচ্ছে আপনার কাছে এরকম কোনো কেস রেফারেন্স থাকলে আমাকে বলবেন যে সেখানে রাম মন্দিরের জন্য চোখের জল পড়েছে বলে লোকজন কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছেন, সেরকম রেফারেন্স থাকলেও আমাকে বলবেন। তাহলে কোর্টে যাওয়ার মতন তাদের পয়সা নেই, আর অযোধ্যায় হেরেওছে, সেখানকার বিজেপি প্রার্থী হেরেওছে। শুধুমাত্র চোখের জল আপনার কাছে এসে ফেললে তো হবে না। রুমাল দিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, চোখের জল মুছিয়ে দিয়েছেন। আমি অভ্রর কাছে আসি। অভ্র, দুটো বিষয় কেন বলছি ষড়যন্ত্র আছে কিনা। প্রথমে আমি শোনাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী জাস্ট কয়েকদিন আগে তিনি কি বলছেন। তিনি ভারতের নাগরিক সেটা মনে করাচ্ছেন। তিনি বলছেন যে এয়ারপোর্টের সুবিধে অসুবিধা করা উচিত নয়। তিনি বলছেন শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। এটা 2 দিন আগের বক্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এই 2 দিনের মধ্যে তার মানে এমন কোন ষড়যন্ত্র রচিত হয়েছে, এমন কোন প্ল্যান করা হয়েছে, ঠিক 2 দিনের মাথায় উনি বলছেন যে 1 কোটি মুসলিম নিয়ে আমরা রাস্তা নেমে পড়বো, ওখানেই আমরা নামাজ পড়বো। ক্লাস 5-এর ছেলেও বুঝতে পারবে যে এত সহজে এত বড় পাল্টি খাওয়া যায় না। 2 দিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য একবার শুনুন। আমরা ভারতের নাগরিক, এয়ারপোর্টের সুবিধা অসুবিধা আমরা জানি, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তের প্ল্যাটফর্মে একান্ত অনুরোধ করছি। আমরা ভারতের নাগরিক,
एयरपोर्ट बंगाल के एक करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की ये बैग पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और अमन एहतजाज करके चले आए। और इसमें कोई प्रदर्शन नहीं हो। हम लोग सुबह की नमाज कल 11:30 बजे गेट पर जाएंगे। मोहल्ले का आदमी, बंगाल का कोई आदमी नहीं हो। आप मीडिया नहीं जाएंगे, कोई मीडिया कर ले, किसी को रोक देंगे। অপর দুদিন আগে উনি বললেন যে সবাই শান্তিতে থাকবো, রাস্তায় কেউ নামবো না। দুদিন পরে ওনার বয়ান চেঞ্জ হয়ে গেল। উনি বলছেন যে আমরা 1 কোটি মুসলমানের ওখানেই যাব, নামাজ ওখানেই পড়বো। এটা কি উস্কানি হিসেবে আপনারা দেখছেন না দেখছেন না? যদি উস্কানি হিসেবে দেখে থাকেন, যদি ষড়যন্ত্র মনে হয়ে থাকে, তাহলে কেন আপনাদের সরকার এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিল না? অভ্র, দেখুন, প্রথমেই আমি বলি যে সারা পৃথিবীতে 52টা ইসলামিক রাষ্ট্র রয়েছে। এবার আপনি একটা ইসলামিক রাষ্ট্র দেখিয়ে দিন যেখানে কোনো এয়ারপোর্টের রানওয়ের পাশে এরকম একটা মসজিদ তারা বানিয়েছে। তারা বানাতে পারতো তো, তারা তো ইসলামিক রাষ্ট্র। একটা এরকম রাষ্ট্র দেখিয়ে দিন রানওয়ের পাশে এরকম করে জায়গা ব্লক করে মসজিদ বানানো রয়েছে, একটাও দেখাতে পারবেন না। আমি বলছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে নয়, রানওয়ের মধ্যে বলুন, 65 মিটারের মধ্যে মাত্র 2টো রানওয়ে। আপনি অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় এয়ারপোর্টগুলো দেখে নিন, তাদের কিন্তু এর থেকে বেশি সংখ্যক রানওয়ে থাকে। রানওয়ে আর তৈরি করা যাচ্ছে না, কারণ ওই এরিয়ার রানওয়ের 165 মিটারের মধ্যে এই মসজিদটা তৈরি করা রয়েছে। আর সেফটি প্রোটোকল কি বলছে? 240 মিটার অবধি জায়গা পুরো ফাঁকা থাকতে হয়। তার মানে ওখানে কিন্তু সেফটি কম্প্রোমাইজ, এটা কিন্তু একদম পরিসংখ্যান দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বলছে ওইখানে যদি ওই মসজিদটা থাকে তাহলে কিন্তু প্লেন ক্র্যাশও হয়ে যেতে পারে, কারণ নামার সময় অনেক সময় একটা ভিজুয়াল ইলিউশন তৈরি হয় যখন কুয়াশা থাকে। এই পরিস্থিতি ওখানে। আর এবার আমি আরেকটু তথ্য পরিসংখ্যানে যাই। আমি একদম সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটা রিপোর্ট তুলে বলছি ওই মসজিদে ডেইলি কতজন নামাজ পড়তে যান। সংখ্যাটা শুনবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে 1 কোটি লোকের কথা বলছেন, প্রত্যেক দিন 70 জন অ্যাভারেজে তারা ওইখানে নামাজ পড়তে যান। আর আপনি কম্পেয়ার করে নিন, পার ডে ফুটফল ইন কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ 70,000। তাহলে 70 জনের নামাজ পড়তে যাওয়ার জন্য আমি 70,000 জনের সিকিউরিটি কিন্তু কম্প্রোমাইজ করছি। এটা কি যুক্তিসঙ্গত? আমার প্রথম প্রশ্ন। আর আমি দেখছিলাম একটু ঘেটে, ওই এরিয়ার মধ্যে বড় মসজিদ মিনিমাম 12টা রয়েছে, ছোট মসজিদ আরও রয়েছে। অলরেডি যেই 70 জন অ্যাভারেজে ওই মসজিদে যেতেন নামাজ পড়তে, তারা কিন্তু অন্যান্য জায়গায় নামাজ পড়তে যাচ্ছেন, সেটাও কিন্তু সংবাদ মাধ্যমেই বেরিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার এরকম উস্কানিমূলক বক্তব্য দিলেন। আমি আবার কেন বলছি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরী, জামায়াতে উলামায়ে হিন্দের সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন ট্রিপল তালাক সুপ্রিম কোর্ট ব্যান করেছিল, তখনও কিন্তু বারংবার উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন আমাদের দেশের মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরেও। খালি সেখানে উনি থামেননি। যখন সিএ আইন এলো তখন উনি থ্রেট দিয়ে বলেছিলেন অমিত শাহজি যদি কলকাতায় আসেন, অমিত শাহজিকে নাকি উনি এয়ারপোর্ট থেকে বেরোতে দেবেন না। সেখানেও উনি থামেননি। ওয়াকফ অ্যাক্ট যখন এলো তখন উনি বলেছিলেন পুরো সাউথ কলকাতা নাকি ওয়াকফ প্রপার্টি, মানে আমাদের পূজ্য কালীঘাট মন্দিরও নাকি ওয়াকফ প্রপার্টি। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এই ভদ্রলোক কোটানকোট উনি কিন্তু রেখেছেন। কোটানকোট ভদ্রলোক বললাম কারণ তৃণমূল একে মাথায় তুলে নেচেছিল, একে মন্ত্রী করে রেখেছিল। আমি বলছি আজকের প্রেক্ষাপটে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বা এই ধরনের কার্যকলাপ আমাদের সরকার কিন্তু সহ্য করবে না। না না, ওই মসজিদটা ওখান থেকে রিলোকেট করা হচ্ছে, ওইখান থেকে সরিয়ে অন্য জায়গায় তৈরি করার কথা বলা হয়েছে। আর আপনাদেরকে বুঝতে হবে একটা রানওয়ের এত প্রশ্ন যদি আপনারা মনে করেন দেখিয়ে লোকজন ঢুকে যাচ্ছে, আর আপনি আমি এয়ারপোর্টের টিকিট কেটে ফ্লাইটের টিকিট কেটে যদি ঢুকতে যাই আমাদের কত সিকিউরিটি প্রটোকল পেরিয়ে যেতে হয়। যদি আপনারা মনেই করছেন যে উস্কানি দিচ্ছেন তাহলে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন? একদম সরকার যা যা অ্যাকশন নেওয়ার সরকার, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ধরনের এলিমেন্ট যারা উস্কানি দিচ্ছে তাদের বরদাস্ত করা হবে না। এটা পরিষ্কার আপনি জেনে রাখুন। আমাদের সরকার জিরো টলারেন্স এবং ন্যাশনাল সিকিউরিটি, মানুষের সিকিউরিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করতে দেব না। হতে পারে বিগত লেফট রেজিমে এই কম্প্রোমাইজ হয়েছে, হতে পারে তৃণমূলের রেজিমে কম্প্রোমাইজ হয়েছে, কিন্তু আমাদের
এটা হবে না। আগামী কাল উনি হুমকি দিয়ে রেখেছেন সকাল 11টায় 1 কোটি মুসলমান উনি জড়ো করার ওনার হুমকি দম দিয়ে থাকলে উনি রেখেছেন। হুমকি দিয়েছেন তো, ওনার দম থাকলে উনি করে দেখান, তারপর কি ব্যবস্থা হয় আমরাও দেখে নেব। বেশ, আমি অরিন্দম আচার্যের কাছে আসছি। অরিন্দম দা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর উস্কানিমূলক মন্তব্যের লিস্ট বলতে গেলে এখন দিন কাভার হয়ে যাবে, সময় পেরিয়ে যাবে। আমার কাছে আরো প্রচুর বক্তব্য আছে, আমি আর শোনাচ্ছি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য ফেমাস, তারপর তিনি আবারও আগামীকাল একই কাজ করলেন, আরো একবার একটা উস্কানিমূলক মন্তব্য। আমার বক্তব্য হচ্ছে, আমরা কি করব? সিকিউরিটি ইস্যুটাকে সামনে না রেখে এখন শুধুমাত্র সিদ্দিকুল্লাহদের মতো কিছু এলিমেন্ট তাদের কথা শুনে কি সরকার এখন শুধুমাত্র এই ধরনের হিন্দু মুসলিম নামাজ কোথায় হবে না এগুলো কি শুধুমাত্র সামাল দিয়ে যাবে? মানে কতদিন ধরে এই ধরনের এলিমেন্টরা সোশ্যাল স্ট্রাকচারকে ডিস্টার্ব করে যাবে? যে ধরনের কথাবার্তা উনি বলছেন, দীর্ঘদিন ধরে বলতে বলতে সাহসটা পেয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বাবু বলছি এখনো যে উনি দেড় মানে কথাবার্তা বলছে তো ইনস্টিগেট করা। আমি মনে করে থাকি যে ইমিডিয়েট, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, ইমিডিয়েট ওনার এগেনস্টে লফুলি অ্যাকশন নেওয়া দরকার। কেন আমি বলছি, আমি সেই দিন যখন ছিলাম মেটিয়াবুরুজে, মাননীয় মন্ত্রী ছিলেন মিস্টার সুভাষ চক্রবর্তী, ট্রান্সপোর্ট মিনিস্টার। আমি দেখেছি ট্রান্সপোর্ট মিনিস্টার মেটিয়াবুরুজের মতো জায়গায় রাস্তা সম্প্রসারণের জন্য কি করে আজকে মসজিদগুলো কিছু সরিয়েছে, কিছু কিছু জায়গা মুসলিমদের এবং কিছু কিছু মন্দিরও সরিয়ে দিয়েছিল। কেন? যে রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে এয়ারপোর্টে আপনি বোধহয় জানেন, আমার গেস্টরা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে রিসেন্টলি যে ইন্দোনেশিয়া আজকে বিভিন্ন জায়গায় ঘুরে এলো, কেন? এয়ারপোর্টটাকে সম্প্রসারণ করেছে, প্রচুর ফ্লাইট নামবে। আজকে উন্নতির জন্য দীর্ঘদিন ধরে আজকে এই পাইলটরা অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্টটা করে আসছে যে পাইলটরা নামতে পারছে না এবং অ্যাট এনি মোমেন্ট অ্যাক্সিডেন্ট ক্যান টেক প্লেস। কেন আজকে বলছি? ধর্ম আজ বাস্তবতা থেকে অলৌকিকতা, যুক্তির থেকে আবেগ এবং পরিশ্রমের থেকে কৌশলকে আজকে গুরুত্ব দিচ্ছে বেশি। এই সিদ্দিকুল্লাহ বাবু, আপনি যদি শুনে থাকেন, আপনাকে দুটো প্রশ্ন করছি। একটা হচ্ছে গিয়ে নওশাদ সিদ্দিকীকে যখন নাকি অ্যারেস্ট করে রেখেছিল, মুসলিম প্রীতি দেখাচ্ছেন, তখন কিন্তু 1 কোটি না 1000 লোককে নিয়েও কিন্তু আজকে প্রতিবাদে নামেননি। আপনাকে যখন সরবেরিয়াতে, শুনুন, সরবেরিয়াতে সিদ্দিকুল্লাহ বাবু আপনাকে বলেছি, সরবেরিয়াতে ত্রাণ নিয়ে গেছিলেন, শাহজাহান আপনাকে কলার ধরে টেনেছে, আজকে কেলিয়ে তাড়িয়েছিল, আপনি দাঁড়ান, আপনি আজকে এখানে এসে মৌনব্রত পালন করেছিলেন, তখন আপনার মান সম্মান ইজ্জত কিন্তু ধুলায়, আপনি কিন্তু তখন মন্ত্রী। আমি আপনাকে আজকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি কোন মুসলিমের কথা বলছেন? আজকে ইরানে যেভাবে নাকি অ্যাটাক করছে আমেরিকা, ইসরায়েল, আপনি কোন মুসলিমের কথা বলছেন? কোন শ্রেণীভুক্তর কথা বলছেন? আমার উন্নতি আগে, দেশ আগে। যদি আজকে কোনো অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হয়ে যায়, ধর্ম আল্লাহই ডাকুন, ভগবান ডাকুন, ঈশ্বর ডাকুন, গড ডাকুন, তার প্রাণটা আজকে দিতে পারবে না। পাইলটরা আজকে যে কত শত শত আজকে প্যাসেঞ্জারদের নিয়ে যাচ্ছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি বলুন আজকে আপনি আল্লাহর কাছে গিয়ে যদি আজকে প্রার্থনা করেন, তাদের জীবন দিতে পারবেন? আমরা যদি আজকে ভগবানের কাছে যেতে পারি, তাহলে আপনি, হ্যাঁ, তবে স্বর্ণালী, তোমাকে আজকে একটা কথা বলছি, যেহেতু আমি আজকে পুলিশের চাকরি করি, আমি চতুর্দিক থেকে একটা খবর পাচ্ছি, একটা বিরাট কনস্পিরেসি চলছে। তুমি দেখবে এক সংখ্যক মুসলিম চুপ করে বসে আছে। কেন? তারা কিন্তু আজকে ঘরে ঘরে আজকে একটা, আমি বলে দিচ্ছি তোমাকে, যদি আজকে বিজেপির কোনো কনসার্ন অথরিটি জেনে থাকুন, আপনি, দিস ইজ দ্য ক্রেডিটেবল ইনফরমেশন আপনাদের বলে দিচ্ছি, আজকে এক সংখ্যক মুসলিম যেভাবে নাকি আজকে আগামী দিন একটা ষড়যন্ত্র করার সৃষ্টি করছে। কেন? ইলেকশনের আগে বলে দেওয়া হয়েছিল যে এই তৃণমূল কংগ্রেস যদি আসে, মন্ডল কমিটির সমস্ত লিস্ট আমাদের তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের ঈশ্বর কত মহান, যে আমরা বেঁচে গেছি। অনেক মুসলিম ভাই আছে, তারা এটা পছন্দ করছে না। আমাদের বিজেপি সরকার কি সরকার আমি জানি না, তবে আমি মনে করে থাকি যে আজকে কিছু সংখ্যক মুসলিম ছোট ছোট বাচ্চাদের আজকে বোম গুলির পরিবর্তে আজকে তাদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। তাদের আজকে লেখাপড়া শিখের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে। আপনারা এটা চান না? না, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি কাদের নিয়ে আজকে মিছিল করছেন? আপনাকে শেষ করছে একটা কথা বলে, সেই দিনই আপনার এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত ছিল। কোন দিন? যখন ওয়াকফ বোর্ড দিয়ে আজকে মৌলালিতে আপনি একটা ফ্ল্যাগ তুলে নিয়ে আজকে শত শত মুসলিমদের খেপিয়ে তুলেছিলেন, সেই সময় কিন্তু আজকে আপনার এগেনস্টে অ্যাকশন নিতে হতো ন্যাশনাল ইন্টিগ্রিটির এগেনস্টে প্রশ্নে। আপনি দিনের পর দিন বাড়াবাড়ন্ত হয়েছে। আপনি ফুরফুরা শরীফে যখন অন্যায় হচ্ছে, ফুরফুরা শরীফকে যখন আজকে বিগত দিনে আপনি বিভিন্ন দিক থেকে আজকে অপমানিত হতে হচ্ছিল মুসলিমরা, তখন আপনি মৌন
মহাব্রত পালন করেছিলেন না? ফুরফুরা শরীফে কত একটা পবিত্র জায়গা, আমি হিন্দু হয়ে ওখান থেকে পর্যন্ত দুবার আমি জল নিয়ে এসেছি আমি রোগ সারাবার জন্য। আপনি চুপ করে বসে আছেন, আপনি এখন মানুষকে এখন খেপিয়ে তুলছেন যে পশ্চিমবঙ্গে একটা উন্নতির সৃষ্টি হচ্ছে, আজকে কলকারখানা থেকে বিভিন্ন জায়গায় উন্নতি হচ্ছে, সেইটাকে আপনি আজকে চক্রান্ত করে শ্বাস করছি। সোনালী, তোমাকে বলি, এই গত সোমবার দিন আছে গুন্ডা দমন আইন করা আছে, তাতে মেইন কিন্তু রয়েছে বিপজ্জনক কার্যকলাপ এবং হিংসা। এই ভদ্রলোক হিংসা চড়াচ্ছে, একে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। এর বিরুদ্ধে আজকে হিংসা এবং বিপজ্জনক কার্যকলাপের জন্য গুন্ডা আইন যেটা হয়েছে, ইমিডিয়েট তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি তো সেটাই বলছি। সৌরভ শিকদার, বিধায়ক সৌরভ শিকদার, তার রিঅ্যাকশন আমরা এই মুহূর্তে পেয়েছি। আগামীকাল যেহেতু সকাল 11টা টাইম দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি নাকি 1 কোটি মুসলমান জড়ো করে আনবেন। আমার ডাউট আছে তিনি কতজনকে জড়ো করে আনতে পারবেন, কতজন তার পাল্লায় আর পড়বেন, এই ফাঁদে পা দেবেন। সৌরভ শিকদার আগাম পাল্টা হুঁশিয়ারি দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, কি বলছেন একবার শোনাবো ঝট করে। ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় নেমেছে। তিনি নাকি কালকে 1 লক্ষ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। মসজিদ কর্তৃপক্ষ এবং সবাইকে আমার করজোড়ে নিবেদন, দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না, দয়া করে কেউ আইন ভাঙার দুঃসাহস দেখাবেন না, পারেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা যা খুশি বলতে পারে, আপনারা দয়া করে কোনো উস্কানিতে কান দেবেন না। সৌরভ শিকদার হাসিয়ে মুখে বললেন, দয়া করে কেউ আইন নিজের হাতে নেবেন না, নিলে তার পরিণতি ভালো হবে না, প্রত্যেককে প্রত্যেকের কাজটা করতে দিন। আমারও তাই অনুরোধ, দয়া করে আর নিজের হাতে আইন তুলে নেবেন না। এবং দয়া করে আর আমাদের রাজ্য যখন এগোচ্ছে, যখন এয়ারপোর্ট অথরিটি, তাদেরকেও প্রশ্ন করা উচিত আমাদের, এত বছর এয়ারপোর্ট অথরিটি করছিলটা কি? এতদিন বাদে তারা টনক যখন নড়েছে, যখন তারা কাজ করতে চাইছে, তাদের বক্তব্য হচ্ছে এখন ইন্টারন্যাশনাল বিমানের সংখ্যা বাড়ছে, হোয়াইট যে বিমান কথা বলা হচ্ছে অর্থাৎ হোয়াইট বডি বিমান, তার সংখ্যা বাড়ছে, এখন এটা আর ঠেকানো যাচ্ছে না, অতএব তাদেরকে তাদের কাজটা করতে দেওয়া হোক। রাজ্য এগোচ্ছে, রাজ্য এগোনোর ক্ষেত্রে আপনারা সামিল হন, বাধার সৃষ্টি হবেন না এবং আইন নিজের হাতে নেবেন না। এবং যারা এখনো পর্যন্ত এই দাঙ্গা হাঙ্গামা উস্কানির রাজনীতি করছেন, তাদেরকে বলবো বি কেয়ারফুল, এটা তৃণমূলের আমল নয়। এবার কিন্তু অশান্তি পাকালে, গন্ডগোল পাকালে তার হিসেব হবে। থ্যাংক ইউ সো মাচ, আজকে এখানেই শেষ করছি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা, MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।